শুরু করব। কৌশিক রয় লিখছেন দেখা যাচ্ছে। আমি তাহলে কি শুরু করব ভাই? বলছি আমার কথা শোনা যাচ্ছে? তাহলে লিখে দিলেই ভালো হয় শুরু করব কিনা। ভাই বলছি শুরু করব। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? কবিতা মানে শুধু কিছু শব্দের সাজানো পংক্তি নয়। কবিতা মানে অনুভূতির ভাষা, মনের গভীর থেকে উঠে আসা এক অনন্ত সুর। কখনো ভালোবাসা, কখনো আনন্দ, কখনো না বলা অভিমান, সব কিছুই কবিতার ছন্দে খুঁজে পাই নিজের প্রকাশ। সেই অনুভূতির রঙে রাঙানো আমাদের সকলের প্রিয় কবিতা পাঠের আসর মনের ছন্দে। ঠিক আছে। ফ্যানের আওয়াজ আছে কিন্তু ফ্যান চলছে তবুও গরম, খুব গরম। আমি শুরু করব নাকি একটু লিখবে ভাই?
মৌসুমী চন্দ্র দিদিভাই এসেছেন। এবার আমি শুরু করব নাকি একটু লিখলেই শুরু করে দেব? কবিতা মানেই শুধু কিছু শব্দের সাজানো পংক্তি নয়, কবিতা মানে অনুভূতির ভাষা, মনের গভীর থেকে উঠে আসা এক অনন্ত সুর। কখনো ভালোবাসা, কখনো আনন্দ, কখনো না বলা অভিমান, সব কিছুই কবিতার ছন্দে খুঁজে পায় নিজের প্রকাশ। সেই অনুভূতির রঙেই রাঙানো আমাদের সকলের প্রিয় কবিতা পাঠের আসর মনের ছন্দে। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে এই অনুষ্ঠান আমাদের সকলকে এক অদৃশ্য মায়ার সুতোর বন্ধনে আবদ্ধ করে। দূরত্ব এখানে হার মানে আন্তরিকতার কাছে কবিতার প্রতিটি পংক্তি জেগে ওঠে ভালোবাসা, আশা, আনন্দ, অভিমান, স্বপ্ন আর জীবনের বিচিত্র সব অনুভূতির রঙিন প্রতিফলন। এই সুন্দর পরিবারে আছেন যাদের আন্তরিকতা, নিষ্ঠা ও অকৃত্রিম ভালোবাসা জড়িয়ে রয়েছে, তাদের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতেই হয়। প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের কর্ণধার আমাদের প্রিয় শ্রী কৌশিক রায়কে। তার স্বপ্ন, উদ্যোগ, পরিকল্পনা, পরিচালনা এবং নিরলস প্রচেষ্টা আমাদের এই পরিবার আজ শুধুমাত্র এক বৃহৎ বেতার পরিবারই নয়, একই সঙ্গে বৃহৎ সাহিত্য পরিবারের ও রূপ লাভ করেছে। এবং এই সুন্দর পরিবারটির পরিচালনায় এবং বিভিন্ন ভূমিকায় আছেন শ্রী শুভদীপ লায়েক, শ্রী দেবোত্তম গোস্বামী, শ্রদ্ধেয় গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় শেখ আব্দুল মান্নান সহ আরও বহু গুণীজন। সেই সঙ্গে আছি আমিও। আমাদের নিরলস সহযোগিতায় এই সাহিত্যিক পরিবার প্রতিনিয়ত সমৃদ্ধ হয়ে উঠেছে। আমাদের এই পথ চলায় সদা পাশে আছেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী অঞ্জলি ভট্টাচার্য, ফুলকুমার বেরা, সুখেন্দু ঘোষ, শান্তনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, গৌতম পতি, শীষ মোহাম্মদ সিসান, সজল কর্মকার, সর্বেশ্বর পাল এবং ঝুম্পি সম্বটব্যাল সহ আরও অনেক শ্রদ্ধেয় মানুষ। তাদের মূল্যবান ভালোবাসা, অভিজ্ঞতা ও স্নেহময় সমর্থন আমাদের এগিয়ে চলার প্রেরণা। তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের এই বিশেষ পর্বে কোনো নির্দিষ্ট বিষয় নেই। আমাদের গ্রুপে যারা নিয়মিত স্বতঃস্ফূর্তভাবে নিজেদের স্বরচিত কবিতা পোস্ট করছেন, করে চলেছেন, তাদের অসংখ্য সুন্দর সৃষ্টির মধ্যে থেকে কিছু নির্বাচিত কবিতা নিয়েই সাজানো হয়েছে আজকের এই বিশেষ আয়োজন। আজকের প্রতিটি কবিতার সঙ্গে জড়িয়ে রয়েছে কবির অনুভব, মনের গভীরতম আবেগ এবং জীবনের নানা রঙের গল্প। কখনো তা ভালোবাসার, কখনো জীবনের, কখনো প্রকৃতির, কখনো অন্তরের না বলা কিছু কথার বহিঃ প্রকাশ। তাহলে আসুন আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা একসাথে ডুব দিই কবিতার অনুভবের গভীরে, শব্দের ছন্দে খুঁজে নিই হৃদয়ের স্পন্দন। আজকে আমি আছি, নমস্কার, নাসিমা বেগম বুলু, মনের ছন্দে আজকে আমি হাজির হয়েছি। শুভ সন্ধ্যা সবাইকে।
মনের ছন্দে প্রত্যেক মাসের শেষে একবার হয়। আমরা গ্রুপ থেকে বা ফেসবুক থেকে বাছাই করে কবিতা নিয়েছি, সেগুলোই আজকে পড়ব। এইভাবে অনুষ্ঠানটা হবে। আজকে আমি যে কবিতাটা প্রথম পড়ব একটু সুন্দর, মানে হাসি পাবে আর কি। সব রকমেরই কবিতা আছে। মজা করে লিখেছেন প্রথম কবিতা মনের ছন্দে প্রযত্নী কৌশিক রায়। কবিতার নাম নস্যি ভরা লস্যি, ডক্টর রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। নাকে দিয়ে টিপ ভালো করে নস্যি, ভজাবাবু ভাবলেন বানাবেন লস্যি। রাতে দুধ না খেয়ে রেখেছেন দই পেতে, দই চিনি নুন জলে লস্যি হবে বেশ খেতে। বরফের কুচি দিয়ে অল্প গোলাপ জল, কি সুন্দর শরবত, ভজার জিভেতে জল। ফ্যান খুলে গ্লাস তুলে যেই খেতে গেলেন, হ্যাচ্ছো করে মস্ত এক হাঁচি তিনি তোলেন। ভর্তি হলো নস্যিতে ঠান্ডা গ্লাস লস্যির, ছুঁড়ে ফেলেন রেগে মেগে দূরে কৌটো নস্যির। আর কভু নস্যি নয়, নস্যি বড় অপকারী, তার থেকে গরমেতে লস্যি ভারী উপকারী। কি সুন্দর একটা মজার ছড়া লিখেছেন ডক্টর রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। এত গরমে লস্যি সত্যি খুব লোভ লাগছে খেতে। বাপরে যা গরম চলছে, ঢক ঢক করে লস্যি খেতেই ইচ্ছে করছে। খুব সুন্দর লিখেছেন দিদি ভাই। এবারের কবিতা আমাদের মনের ছন্দে কবিতারই আসর এটা। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে প্রযত্নে কৌশিক রায় বিভাগ কবিতা। কবিতার নাম হয়তো আমি ভুল, কবি বিন্দাস ভার্গব। মনের ছন্দে উনি লিখেছেন, ওনার ঠিকানা কলকাতা 7,09,। হয়তো আমি করেছি মানুষ চিনিনি ঠিক, মনের দুয়ার খুলিনি তাই ভেবেছি নিজের দিক। হয়তো কারো ব্যথার ভাষা শুনিনি মন ভরে, তবুও ভালোবাসায় বুনেছি বাঁধন জীবনে সবার তরে। মুক্ত আকাশ, দীপ্ত বাতাস, এই তো আপন জন, তাদের নিয়ে গড়ে উঠুক হৃদয়ের আয়োজন। ভালোবাসা কি এতই ঠুনকো, ভাঙবে দমকা ঝড়ে, মান অভিমান দিও না স্থান জীবনের চলার তরে। বন্ধন মানি শিকল নয়, বিশ্বাসে গাঁথা সেতু, হাতের পরে হাতটি রেখে কাটুক সুখের ঋতু। বেঁধে বেঁধে থাকার মাঝেই জীবনের আসল গান, দুঃখের রাত পেরিয়ে আসে নতুন ভোরের টান। আজও সেই আশাতে জ্বালি মনের প্রদীপ খানি, ভালোবাসাতে একদিন হবে সময়ে চলার বাণী। স্বার্থহীন হৃদয় খোঁজে আজও সেই ঠিকানা, দীর্ঘস্থায়ী প্রেমের কাছে হার মানে সব মানা। শেষ করেছেন কবিতা বিন্দাস ভার্গব, কলকাতা 7,09,। আমাদের মনের ছন্দের অনুষ্ঠানে বিন্দাস ভার্গব দাদা ভাই নতুন স্বাগত জানাই। পুরনো নতুন সবাইকেই আমরা স্বাগত জানাই। সত্যি কবিতাটা খুব সুন্দর লিখেছেন। নিজের কথা ভাবা মানেই নিজেকে ভালোবাসা, আর নিজেকে না ভালোবাসলে নিজের জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। অনেক সময় প্রতিভাগুলো মানে ধুঁকতে থাকে। প্রতিভা হয়তো কখনো মরে না, কিন্তু ধুঁকতে থাকে। তাছাড়া আমরা বেঁধে বেঁধে থাকবো এই অঙ্গীকার করব। একটা কবিতার মধ্যে লাইনগুলো খুব সুন্দর লাইন। আজও সেই আশাতে জ্বালি মনের প্রদীপ খানি, মানুষ আশায় বাঁচে। খুব সুন্দর হয়েছে দাদাভাই আপনার কবিতা, আপনি আবার লিখবেন। এবারে লিখেছেন
আনন্দময়ী চট্টোপাধ্যায়, রাধানগর, বাঁকুড়া থেকে। নতুন দিনের অপেক্ষা। জীবন বড়ই অদ্ভুত, তাই লড়তে হয় সবারে। কেউ লড়েছে পেট ভরাতে পরিবারের তরে, কেউ লড়েছে দু চোখ ভরা স্বপ্ন সফল করতে, কেউ লড়েছে ভাঙা মনটা পুনঃ পুনঃ গড়তে, কেউ নিজের কষ্ট লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে জীবনটা দেয় ভাসিয়ে শুধুই দুঃখে। দুঃখ সামলে যখন ভাবে এবার উঠবে সুখের সূর্য, ঠিক তখনই নতুন পরীক্ষাটা সামনে এসে হারিয়ে যায় ধৈর্য। তবুও মানুষ হারে না, চোখে জল বুকে আশা নিয়ে হাজার নতুন দিনের অপেক্ষাটা করতে শিখে আবার। জীবন শেখায় চলার পথটা যতই কঠিন, বিশ্বাস আর ধৈর্য যেন না টুটে কোনো দিন। লড়েছে মানুষ, লড়েছে মানুষ, লড়বেও মানুষ আজীবন। নতুন দিনের অপেক্ষায় মানব মনের শ্রেষ্ঠ ধন। আনন্দময়ী চট্টোপাধ্যায় সরকার, রাধানগর, বাঁকুড়া। সত্যি জীবনে লড়তে হয় বাঁচার জন্য, কখনো পেটের দায়ে, আবার কখনো ভালোবাসার জন্য। জীবন মানেই তো লড়াই, আর লড়াই করাটাও খুব কঠিন। কঠিন হলেও লড়তে হবে, পেটের দায়ের লড়াই করতে হয়। তারপরে অনেক কিছু মানুষের জীবনে লড়াই আসে, তবুও বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। এবারে কবিতার নাম পর জন্মে। কবি তপন মুখার্জি। বুকের কোণে জমুক না হয় অনেকখানি মেঘ, চোখের জলে লুকিয়ে থাকুক আকুল যত আবেগ। তুমি না হয় রইলে দূরে বিশেষ গণ্ডি কেটে দিয়ে, আমি রইলাম একা অনেক দূরের সীমানা ছুঁয়ে। অভিমানে মনের কথা চুপি চুপি বাতাসে ভাসিয়ে দিয়ে, না দিতে পারা তোমার স্মৃতিগুলো বুকে লুকায় প্রিয়ে। হৃদয় দিয়ে জড়িয়ে রাখা অবুঝ হৃদয়ের যত খেলা, দীর্ঘ শ্বাসে ছুঁয়ে থাকুক কাটুক না হয় বিরহ বেলা। শেষ হয়ে যায় না কভু অশেষ সকল ভালোবাসা, এক জন্ম না হলেও প্রতীক্ষা পর জন্মে করে আসা। কবিতাটা এইভাবেই শেষ করেছেন তপন মুখার্জি। ঠিকানা পাইনি। তপন মুখার্জি দাদা ভাইকে অনেক ধন্যবাদ। বলাই বাহুল্য, অনেক প্রেমী দূরে দূরে থাকে, কিন্তু তার স্মৃতি তো আর দূরে থাকে না। স্মৃতি, কথাই বলে না, স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় মধুর, এ কথা সত্যই। আমরা অনেক স্মৃতি রোমন্থন করি, ভালো লাগে, কখনো মন খারাপও হয়। যাই হোক, মেঘের আওয়াজ গুরু গুরু অনুষ্ঠান করুন শুরু। এটা লিখেছেন শীষ মোহাম্মদ সিসান। উনি খুব সুন্দর লেখেন ছড়া দিয়ে। শুরু করুন দিদি। কৌশিক রয়। খুব সুন্দর অনুষ্ঠান। নন্দিনী, আচ্ছা আমি যাদের নন্দিনী না কি নাম, যাই হোক আমি পরে সব কমেন্ট করে দেবো। তপন মুখার্জির দাদার কবিতা ভালো লাগলো ছোট্টর মধ্যেও। এবারে লিখেছেন দক্ষিণ 24 পরগনা থেকে, গ্রাম কলাতলা, পশ্চিমবঙ্গ, ভারত। রবীন্দ্রনাথ মণ্ডল। কবিতার নাম ডাক দিলে। ডাক দিলে নীলকণ্ঠ হতে পারি অজান্তেই, বুঝে নিতে পারি বুকের কণ্ঠস্বর একান্তে। সমুদ্রের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে পারি দিগন্তে, সইতে পারি গোপন ব্যথা নির্জন মনন্তে। ডাক দিলে সীমান্তের দেব ছায়া হতে পারি, জোনাকের মৃদু আলোতে স্বপ্নের ব্যাকুল ধারায়। ডাক দিলে পায়রা উড়াবো মেঘ সারি, প্রতিবাদ প্রতিরোধের জ্বলন্ত আগুন হিংসার কারায়। একবার ডাক দিয়ে দেখো সমীক্ষায় গুনবো অজস্র ক্ষতের তালিকা নিয়ে রৌদ্রের চড়ায়। নির্মমতার পাহাড় ডিঙিয়ে যৌবনের স্বপ্ন বুনবো, দুঃসাহসের পারদ চড়িয়ে
জেহাদের দ্বৈত পাড়ায়, তুমি ডাক দিলে বীরের খেলায় খেলবো, হারমাদের ডেরা উড়িয়ে স্বপ্নের দোলাতে দুলবো। কবিতা শেষ করেছেন নমস্কার জানিয়ে রবীন্দ্রনাথ মণ্ডল, দক্ষিণ 24 পরগনা, গ্রাম কলাতলা। তুমি ডাক দিলে ফুলে ফুলে সুবাস মেলে, প্রজাপতি ওড়ে এই মন কত কথা বলে। সত্যি মানুষ যদি ভালোবেসে ডাক দেয়, আমার দাদিজান বলতো অন্ধকারেও আলো জ্বলে। সত্যি অন্ধকারে আলো জ্বলে, সেটা হচ্ছে জোনাক পোকার আলো। এটা একদম বাস্তব কথা। রবীন্দ্রনাথ মণ্ডল কবিতা লিখেছিলেন, উনি খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো। আর নতুন কবিতা বন্ধুদের আমি স্বাগত জানাই, নতুন পুরাতন সবাইকে স্বাগত জানালাম। এবার কবিতা আমাদের মনের ছন্দে মাসে একবার হয়, শেষ দিকে হয়। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে প্রযত্নে কৌশিক রায় মহাশয়। এবারে যিনি কবিতা লিখেছেন, শীষ মোহাম্মদ শিশান, বীরভূম জেলা পাইকপাড়া নলহাটি থেকে। ছাড়লো দেখো রেলের গাড়ি, ঝিক 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 ঝিক, শহরতলি মাটির বাড়ি, চায়ের দোকান পশুর হাট, ফুটবল মাঠ জমজমাট, মাচাই দেখো ঝুলছে লাউ, জানলার ধারে দেখছি তাও, মাঠের মধ্যে আলের শাড়ি, চললো দেখো ছিক ছিক গাড়ি, গরুর গাড়ি চলছে দূরে, গাড়ি চললো অচিনপুরে, ওরা চললো কাটতে ধান, লগরা শিরিন ধরেছে টান, টিটি বাবুর মুখে পান, হাতে বাড়িয়ে টিকিট চান, বহুরূপী ট্রেনের কামরায়, রাম লক্ষণ দুই ভাই, চলো গাড়ি অনেক দূরে, খোকা মুখে আঙুল পুড়ে, মা রয়েছে পুকুর ঘাটে, কাপড় কাছে কাঠের পাটে, কেউ মাঝে বাসন হাঁড়ি, ছিক ছিক করে চলছে গাড়ি, মাঠের পরে গরুর গাড়ি, ফসল নিয়ে চলছে বাড়ি, দূরের মাঠে গাছের সারি। নমস্কার জানিয়ে কবিতা শেষ করেছেন শীষ মোহাম্মদ শিশান, বীরভূম পাইকপাড়া নলহাটি থেকে। এই একটা কবিতায় উনি অনেক কথা ধরেছেন। পুকুর ঘাটে কাঠের পাটায় তখন কাপড় কাচা হতো। আমাদের বাপের বাড়ির সামনে সানের ঘাট, কিন্তু একটা ঘাটে সব লোক ধরলো না, ওই পাড়ে গিয়ে কাঠের পাটা পেতে কাপড় কাচতো আগে, এখন হয়তো ওটা হয় না। তো কবিতাটায় কি নেই, ঝিকঝিক রেলগাড়ি শুনে, মানে লাইনটা শুনে মনে পড়ে গেল এ যেন অপু দুর্গার রেলগাড়ি দেখা। সেই সোনাডাঙ্গার মাঠ, কাশবন, এক অনবদ্য স্মৃতির কথা মনে পড়ে গেল। রেলগাড়ি চাপতে ভালোবাসে সবাই। গরুর গাড়ি তখনকার যুগে আমার নানা নিজেই গরুর গাড়ি বানাতো, নানার মামা, আর হালটা কামারশাল থেকে বানিয়ে আনতো। আমরা বসে বসে আমি দেখতাম, আমরা বলতে আমি বেশি ওইসব দেখেছি আর কি। গরুর গাড়ির কথা মনে পড়েছে, বহুরূপীর কথা তুলে ধরেছেন উনি। এত সুন্দর একটা ছড়া লিখেছেন। বহুরূপী আছে কিন্তু খুব কমে গেছে, আর বিশেষ করে বাচ্চারা বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছে, ওটা খুব খারাপ লাগছে। তাদের পড়াশোনাটা হয়তো হচ্ছে না। আর বড়রা বহুরূপী আমি দেখেছি অনেক, কিন্তু এখন অনেকটা কমে গেছে। আর শীষ মোহাম্মদ শিশান ভাই আবার লিখবেন, ভালো থাকবেন সবাই। এবারে লিখেছেন তোমার ছোঁয়ায়, কবিতার নাম তোমার ছোঁয়ায়, কবি মৌসুমী চন্দ্র, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে। এই যে এত স্বপ্ন দেখা, এই এত রোদের স্বপ্ন, এই যে ফুলের মতো দুলতে থাকা, হাওয়ার মতো ছড়িয়ে থাকা,
সবটুকু কি মিথ্যে তবে? এই যে আমার ঘরের দাওয়ায় জ্যোৎস্না হয়ে বিছিয়ে থাকা, তুলসী তলায় প্রদীপ হয়ে জ্বলতে থাকা, পাখির মতো পাখনা মেলা, সবটুকু কি মিথ্যে তবে? নাম না জানা পাখিরই ডাক, সবার মধ্যে বিলিয়ে দেয়া ভালোবাসা, ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো ভাসিয়ে দেওয়া, বিশ্বাস আর মায়ার বুকে লেপ্টে থাকা, সবটুকু কি মিথ্যে তবে? ভাবতে ভাবতে দু চোখ ভরে কান্না যখন একলা ঘরে, একাই আমি হাতড়ে বেড়ায় আশার আলো, তুমি তখন দিলে আমায় শব্দ তুলি, হে প্রাণের কবি তোমার ছোঁয়ায় রেখায় রঙের সত্যিটাকে ফুটিয়ে তুলি, আমার সকল বিষাদ ভুলি। কি সুন্দর কবিতা লিখেছিলেন মৌসুমী চন্দ্র, কবিতার নাম তোমার ছোঁয়ায়, সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। সত্যি মানুষ রাশি রাশি দুঃখ ভুলে একটু সুখের কথা ভাবে, ভাবে বিশুদ্ধ ভালোবাসার কথা। কেউ পায় কেউ পায় না, সবটুকু কি মিথ্যে তবে? না দিদি ভাই, মৌসুমী দিদি, সবটুকু কখনো মিথ্যে হয় না। কিছু কিছু মিথ্যে, কিছু কিছু সত্যি, এই নিয়ে আমাদের পথ চলা। মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায় বিভাগ কবিতা। কবিতার নাম অতীত, পূরবী পলি চ্যাটার্জি, কেষ্টপুর বারোয়ারিতলা, কলকাতা 7,12,000 থেকে। শুধু ঘুমিয়ে থাকা নয়, অন্য মনস্ক হওয়াটাও অবচেতন মন। অবচেতন মনে যে কোনো সময়ে অতীত ফিরে ফিরে আসে বারবার, কখনো হাসায় কখনো বা কাঁদায়, নীরবে ভালোবাসে, অত সহজ নয় তো ভুলতে পারা। যতই ভাবি ভুলবো সব কিছু কষ্ট ততই বাড়ে বাড়ে, যায় না ভোলা কিছুতেই পুরনো স্মৃতি, নিজের সাথে কথা হয় দিবারাত্রি, জীবনে থাকবে প্রতিক্ষণে হৃদয়ে, সব সয়ে থাকবো বেঁচে স্মৃতি নিয়ে। খুব সুন্দর কথা। সত্যি আমরা যে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাই, সেটা উদাস হয়ে যায়, সেটাও একটা জীবনের দিক। মানুষ সব সময় কাজ করতে পারে না, সপ্তাহে একদিন ছুটি থাকে, কাজ থাকলেও একটু ছুটি না থাকলে কাজের আনন্দটা পাওয়া যায় না। সেইভাবে আমরা মন দিয়ে লিখি, পড়ি, কাজ করি, কিন্তু আমরা যখন একটু কাজের হালকা হই, জানালার দিকে তাকিয়ে উদাস হয়ে যায়। কথাটা এত সুন্দর লিখেছেন, অবচেতন মনে। সত্যি অন্য মনস্ক হওয়াটাও মনে হচ্ছে, কবিতাটা পড়ে অন্য মনস্ক হওয়াটাও খুব দরকার, আমার যেটা মনে হলো। কথাই বলে না, স্মৃতি বড়ই মধুর, জীবন যেমন চলে মানুষ তেমনি চলে। পুরনো স্মৃতি ভোলা যায় না, সত্যিই ভোলা যায় না। মানুষ দেখবেন দুঃখ ভুলে গেলেও দুঃখের স্মৃতিটা থাকে। এটা স্মৃতি যে কি জিনিস সে আর মানে কি বলবো, সবাই জানে সেটা, শুধু আমি একা নয়। আচ্ছা, আমার আরও কবিতা আছে হাতে, আমি পড়বো। সবার কবিতা আমি আবারও পড়ব। আমার প্রিয় বোন নাসিমা বেগম আর আমার প্রিয় ভাই কৌশিক রায়, এনাদের যুগল অভিনব প্রচেষ্টায় আমরা দিন দিন সমৃদ্ধ হচ্ছি। আজকের অনুষ্ঠান মন দিয়ে শুনছি। হ্যাঁ দাদা ভাই, এইভাবেই সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন। আর আপনারা নিজ গুণে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সঙ্গে আছেন তাই আমি আছি, আপনাদের কবিতা পড়ছি, ভালো ভালো কবিতা, খুব ভালো লাগছে। অনুষ্ঠান দেরিতে আরম্ভ হয়েছে, তবে আমাকে
এই অনুষ্ঠান মাতিয়ে দিয়েছে, এটা কিশোর ব্যানার্জি বলছে। আর মানিক কুমার হাজরা সঙ্গে আছে বলেছেন প্রিয় বোন নাসিমা বেগম, প্রিয় ভাই কৌশিক রায়। হ্যাঁ, আমরা সবাই সবার কাছে প্রিয়, আমরা লেখালেখির মধ্যে বেঁধে বেঁধে থাকবো। আমি 8টা কবিতা পড়েছি বলেই দিলাম, আরও কবিতা আমার হাতে রয়েছে, কিন্তু এখন আমি আমার একটা স্বরচিত কবিতা শোনাতে চাই। ভালো লাগলে বলবেন। ছোট্ট কবিতা, স্বরচিত কবিতা। কবিতা এখন আষাঢ় মাস চলছে, বৃষ্টি সেইভাবে এখনো শুরু হোক আর না হোক, আমি কবিতার নাম আমার বর্ষা রিদিম। বর্ষা রিদিম আমার কবিতার নাম। রিমঝিম বর্ষা রিদিম বাজে সারা দুপুর, মাঠ ঘাট ভরে যায় নদী নালা পুকুর। বাজে ওই মেঘের মাদল, বিদ্যুৎ চমকায়, ময়ূর পেখম মেলে ভরা এই বর্ষায়। মাঝি ভাই গান গাই হাল নিয়ে হাতে, ইলিশের ভাপা খায় গরম গরম ভাতে। কৃষকের বুকে নামে খুশির জোয়ার, মাঠে মাঠে পরে ধুম ধান রোয়ার। কদম কেতকি হাসনু হানা রজনীর গন্ধে, রূপসী বাংলা হয় যে ওতালা উচ্ছ্বাস আনন্দে। আমার কবিতা কেমন লাগলো একটু বলবেন। সরি, একটু ফোনটা একটুখানি নড়ে গেছে। আবারও ফিরে আসছি শিল্পী বন্ধুদের কবিতায়, ভালো ভালো কবিতা। কবিতা এবারে লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে। উনি ছোট ছোট কবিতা লেখেন, খুব সুন্দর কবিতা, ছোট বড় সবই পড়ব, আমার কাছে খুব ভালো লাগে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া। পায়েলদের ঠিকানা পেয়েছি, কিন্তু তো কবিতার নাম পাইনি। অনেক সময় নাম পাই, ঠিকানা পাই না। যাই হোক, কবিতাটা পড়ব। কিছু কথা গেলাম লিখে শুধু তোমারই নামে, পারলে তাকে বন্দি রেখো তোমার হৃদয় খামে। সুর সাগরে ভাসিয়ে দিও মনের খেয়া পারে, দূর দিগন্তে পার হতে ডেকে আনলে তারে। এইটুকু মাত্র 8 লাইন কবিতা লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে। আর ওনার 8 লাইন কবিতায় অনেক কিছু বোঝা যায়, ছোট্ট হলেও। পারলে তারে বন্দি রেখো তোমার হৃদয় খামে, কথাটা অপূর্ব সুন্দর। আমরা চিঠির খামে বলি, বা আমরা খামে করে চিঠি পাঠাই, উনি হৃদয়ের খামে তাকে বন্দি রেখেছে। কি সুন্দর, অপূর্ব। সুর সাগরে ভাসিয়ে দিও মনের খেয়া। 8 লাইন কবিতাটা, কিন্তু এর অনেক অর্থ আছে। ভালো লেগেছে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া, আবার আপনি লিখবেন। এবারেও একটা ছোট্ট কবিতা পড়ব, খুব সুন্দর সুন্দর কবিতা। কবিতার নাম সোমা রায়, যারা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। সোমা রায়। অসহ্য সুখ, অকথ্য যন্ত্রণা, না পাওয়ার বেদনার অনুভবে আসে প্রেম। সংসার হোক প্রেমের কেন্দ্র, সংসার যেন প্রেমের সীমানা হয়। কেন্দ্র থেকে সেই ছড়িয়ে পড়ুক চেনা গণ্ডি, ছাড়িয়ে গ্রামের গঞ্জে শহরে শহরতলিতে, খাল বিল নদী পাহাড় অরণ্যে। বর্ষাকালে বন্যা এলে যেমন খাল বিল নদী নালার জল একত্রে মিলে এক হয়ে যায়, তেমনি বৃহৎ প্রেম স্নেহ ভালোবাসা প্রীতি শ্রদ্ধার গণ্ডিগুলো এক নিমেষে ভাসিয়ে দিয়ে প্রেমের অমরাবতী রচনা করে। তাই সংকীর্ণ গণ্ডির মধ্যে প্রেমকে আবদ্ধ না রেখে সে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। লিখেছিলেন সোমা রায়, যারা পশ্চিম মেদিনীপুর।
প্রেম পৃথিবীতে সবচেয়ে বড়, প্রেম না থাকলে যৌথ সংসারও টিকতো না, মনও ভালো থাকতো না। উনি প্রেমকে থই থই বর্ষার জলের সঙ্গে তুলনা করেছেন, খুব ভালো লিখেছেন। এত সুন্দর লেখনী সোমা রায়, যারা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছে। প্রেম ভালোবাসা শুধু দুটি মানুষের মধ্যে নয়, প্রেম ভালোবাসা না থাকলে যৌথ পরিবার টেকে না। এখনো যৌথ পরিবার আছে, একদম কম। তার মধ্যে বলাই বাহুল্য, আমার বাপের বাড়িতে আমার বাবা মা গত হয়েছেন, নেই, কিন্তু আমার বাপের বাড়িতে এখনো যৌথ পরিবার 8-9 মেম্বার, এখনো মোট 11 জন ছিল, মা বাবা নেই, 9 জন মেম্বার। খুব সুন্দর লিখেছেন। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স গ্রুপ তরফ থেকে মনের ছন্দে বিভাগ কবিতা প্রযত্নে কৌশিক রায় মহাশয়। আমাদের মনের ছন্দের অনুষ্ঠান মাসে একবার হয়, শেষের দিকে হয়। খুব সুন্দর পাঠ করছো পূরবী পলি চ্যাটার্জি। প্রতি লেখককে আমার অভিনন্দন, আপনারা লিখুন, আমিও লিখব অনুষ্ঠানকে। লিখেছেন কিশোর ব্যানার্জি, ধন্যবাদ দাদা। পূরবী পলি দিদি, আপনিও ভালো থাকবেন। কৌশিক বাবুকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। কিশোর ব্যানার্জি, হ্যাঁ, কৌশিক না থাকলে হয়তো আমরা কিছুই লিখতে পারতাম না, লাইভ অনুষ্ঠান করতে পারতাম না। আমাদের সঙ্গে অনেকজন আছে, দেবোত্তম গোস্বামী, আমি আগেই নামগুলো সব বলেছি। আর আমাদের কৌশিক রায় সবার চোখের মণি। এমনিভাবেই আমরা বেঁধে বেঁধে থাকবো, খুব ভালো থাকার চেষ্টা করব, আমরা করছি। এবারে একটা ছড়া, সবই ছড়া কবিতা লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর। কবিতার নাম ইচ্ছে করে। দেখুন ইচ্ছে কত কি করে, সেইটাই আমি এখন পড়ব। ইচ্ছে করে আকাশটাকে হাতের মুঠোয় ধরি, ইচ্ছে করে মেঘের বুকে বৃষ্টি হয়ে ঝরি, ইচ্ছে করে বাতাস হয়ে ছুটিতে প্রান্তর, ইচ্ছে করে হরি হয়ে লাফাই ঘাসের পর, ইচ্ছে করে পাখি হয়ে গাছে গাছে উড়ি, মিষ্টি মধুর পূজনেতে আকাশ বাতাস ভরি, ইচ্ছে করে রং বেরঙের প্রজাপতি হয়ে ফুলে ফুলে মধু খেয়ে উড়বো আপন মনে, ইচ্ছে করে ফসল হয়ে ভরি মাঠ ঘাট, ইচ্ছে করে সবার মুখে তুলি খাবার দাবার, ইচ্ছে করে রঙিন রঙিন ঘুড়ি হয়ে উড়ি, উড়তে উড়তে পরীর দেশের ঠিকানা যায়, ইচ্ছে করে ঘোড়া হয়ে ছুটিতে প্রান্তর, যেথায় রাজপুত্র রাজকন্যা সুখে বসত করে, ইচ্ছে করে আবার রাতে জোনাক হয়ে জ্বলি, ইচ্ছে করে তারার দেশের দরজা খুলে ফেলি, ইচ্ছে করে সবার মুখে হাসি হয়ে ঝরি, ইচ্ছে করে কান্নাগুলোর গলা টিপে মারি, ইচ্ছে করে কখনো কি সত্যি হবে আহা ইচ্ছেগুলো, তবুও তো মনের মাঝে বসত করে তারা। লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন। কবিতার নাম ইচ্ছে করে। খুব সুন্দর লিখেছেন, ওনার ইচ্ছেগুলো সবার মধ্যেই ঢুকে গেল। ইচ্ছে মানে সবারই ইচ্ছে হয়, কত কি ইচ্ছে হয় মানুষের, কোনোটা পূরণ হয় কোনোটা পূরণ হয় না। যে ইচ্ছাগুলো আমাদের পূরণ হয় না সেগুলো আমরা কি করি, কল্পনায় ভাবি, কল্পনা ভেবেও আমরা আনন্দ পাই। কবির কল্পনা বাস্তব দুটোই থাকবে। কিছু কিছু বাস্তব বড় কঠিন, কিন্তু কল্পনায় আমার দৃঢ় বিশ্বাস আমরা শুধু সুখ ভাবতে পারি। এটাই আমার মনে হয়। মানুষের মনে অনেক ইচ্ছেই জাগে, কিন্তু কোনটা পূরণ হয় আবার কোনটা হয় না। দিদি, আপনি তবু আমাদেরকে খুব
মানে একটা ভালো উপহার দিলেন। আমরাও ইচ্ছে করে এইভাবে তেপান্তর যাব, আবার ইচ্ছে করে আধার রাতে জোনাক হয়ে জ্বলবো। এই কথার লাইনটি অপূর্ব সুন্দর। আমরা জানালা দিয়ে জোনাক পোকা দেখি, আবার জোনাক পোকাও হতে চাই। লিখেছিলেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর। কবিতার নাম ইচ্ছে করে। খুব সুন্দর লিখেছেন দিদি ভাই, আবারও লিখবেন। খুব সুন্দর সুন্দর কবিতা পড়ছি, আপনাদের কেমন লাগছে একে অপরকে একটু কমেন্ট করবেন, জানাবেন যে হ্যাঁ ভালো লাগছে। আর আমার কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা আমার পাশে আছেন, উৎসাহ দেবেন। এবারে আরেকটা ছোট্ট কবিতা, কৃষ্ণ ওঝা। ওনার বাড়ি নোনাডাঙ্গা, লেকপল্লী, কলকাতা 7,05,000। না না সরি, ভুল হয়েছে। ওনার বাড়ি হচ্ছে নোনাডাঙ্গা, লেকপল্লী, কলকাতা 7,00105 থেকে লিখেছেন। আমি কবিতার নাম পাইনি, কবিতাটা ভালো লেগেছিল আমার, হ্যাঁ, কিন্তু কবির নাম কৃষ্ণ ওঝা। লেখকের কোনো দল নেই, আছে শুধু মানুষের প্রতি ভালোবাসা। সাহিত্য আমার কাছে মন্দির, যেখানে সব প্রাণের সমান অধিকার। আমি আজীবন চেয়েছি এমন এক সম্পর্ক, যা ভগিনী নিবেদিতা আর স্বামী বিবেকানন্দের মতো পবিত্র। হ্যাঁ, আমি মানুষ, তাই ভুল বোঝাবুঝিতে আঘাত পাই, ক্ষোভে কথা বলি, কিন্তু মনে গোত্রবাসী সীমানার দাস নই। কিন্তু মনে গোত্র বা সীমানার দাস নয়, আমি সকলের বন্ধু হতে চাই, যারা হৃদয়ের আর্দ্রতা বোঝে, হিংসা নয়। আমরা পারস্পরিক শ্রদ্ধায় বাঁচি, কারণ দিন শেষে আমরা সবাই শুধু মানুষ। সত্যি, হিংসা ধ্বংস না হলে পৃথিবী সুন্দর হয় না, কিন্তু লোভ, লালসা, হিংসা এখনো আছে। ভালো মানুষও তেমনি অজস্র আছে, তাই আমাদের দেশ সুন্দরভাবে বাঁচে। হিংসা নিপাত যাক, এই কামনায় আমরা করব। আমরা শ্রদ্ধা করব, বেঁধে বেঁধে থাকব। কবি কৃষ্ণ ওঝা লিখেছিলেন নোনাডাঙ্গা, লেকপল্লী থেকে। কবিতার নাম আমি পাইনি, কিন্তু কবিতাটা খুব ভালো লেগেছে। আর লেখকের কোনো দল নেই। সত্যি, আমরা দল গড়লেও আমাদের দল নেই। আমরা যেখানে সেখানে গ্রুপে, আমরা কলম আমাদের কলমের জোরে আমরা গ্রুপ, সাহিত্য এমনি সব কিছু করতে পারি। আমরা ফেসবুকে ছাড়তে পারি লেখা। আমাদের লেখা কলমের ডগায় অযাচিতভাবে এসে যায়। কলমের কোনো জাত নেই, মানুষের জাত ভেদাভেদ লেখক মানে না। কবিতাটা এইভাবেই লেখা হয়েছে, খুব সুন্দর একটা কবিতা। আমরা লেখক, আমরা কলমচি, কলমের মুখে অযাচিতভাবে কবিতা, ছড়া, গল্প প্রস্ফুটিত হয়। আমরা এইভাবেই লিখে যাব। সবাই সঙ্গে থাকবেন। আরও কটা কবিতা আমার হাতে আছে। আর আজকের সন্ধ্যা খুব ভালো লাগছে। বাহ, খুব ভালো লাগছে দিদি। মৌসুমী চন্দ্র দিদি লিখেছেন। আচ্ছা, ঠিক আছে। তোমার নিশ্চিম দিগন্তে, কবি সুপর্ণা বিশ্বাস, করিমপুর, আনন্দপল্লী, নদিয়া জেলা থেকে। তুমি আমার অসীম অনন্ত নীলাকাশ, নিশ্চিম দিগন্তে, আর আমি হব দিগন্ত রেখা। সূর্য অস্ত গেলেই পৃথিবীর মাঝে নিগুড় কালো অন্ধকারে নেমে আসে। যখনই এই আধার নামবে,
তোমার এই নিশ্চিম দিগন্তে আমি মিলিয়ে যাব, আর খুঁজে পাবে না আমায়। এটা কি বলছো? তুমি আমার পূর্ণতা, তোমাতেই আমি পূর্ণতা। তুমি বিনা শূন্য হৃদয় আমার গহনে আমি বসিয়েছি তোমায়। যেখানে তোমার অসীম মমতায় চিরন্তন ভালোবাসায় সুখের দ্বীপ জেলে তুমি রবে, আলোয় আলোয় ভরিয়ে দেবে মোর হৃদয় মন্দির। লিখেছিলেন সুপর্ণা বিশ্বাস, করিমপুর, আনন্দপল্লী, নদিয়া জেলা থেকে। কবিতার নাম নিশ্চিম, তোমার নিশ্চিম দিগন্তে। বাহ, প্রেম পৃথিবীর সেরা। সেই প্রেমও থাকে অন্ধকার, থাকে আলো, থাকে সুখ দুঃখ, এই নিয়েই জীবন। প্রেম না থাকলে জীবন বৃথা। বিরহ, প্রেমে বিরহ থাকে, আবার যদি ঘুরে প্রেম আসে, সেটাই হলো প্রেম। এই নিয়েই আমাদের বাঁচতে হবে, চলতে হবে সবাইকে। খুব সুন্দর লিখেছেন সুপর্ণা বিশ্বাস, করিমপুর, আনন্দপল্লী, নদিয়া জেলা থেকে। এবারে লিখেছেন কবি তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম, সুদূর আসাম থেকে। কবিতার নাম একতাই শক্তি। জীবন সমুদ্রের এই বিপুল তরঙ্গে আমরা যাত্রী দল চলেছি একসঙ্গে। অবয়ব আলাদা, ভিন্ন মনের গড়ন, বয়সের ফেরে কেউ নবীন কেউ প্রাচীন, বরণ ঠিকানা সুদূর হোক লক্ষ্য এক সবার, যে কোনো মূল্যে মোদের হতে হবে পার। আসবে সহস্র বাধা, হঠাৎ উঠবে ঝড়, মাঝ পথে তরণী হয়তো হারাবে তার স্বর। তবুও মানব না হার, ভাঙব না এমন, সহযাত্রী আছে পাশে, কিসের ক্রন্দন। ডুবে যেতে নিলে জানি কেউ তো বাড়াবে হাত, এই পরম বিশ্বাসে চলে যায় সংকট রাত। মানুষ পরিচয়টাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ। ভালোবাসা মমতায় কেটে যাবে সব বিপদ। সহমর্মিতার টানে যারা আসে কাছাকাছি, তাদের একতাই শক্তি। আমারও তো তাই বেঁচে আছি, আমরাও তো তাই বেঁচে আছি। খুব সুন্দর, মানে শক্তিশালী, মানুষকে মনোবল জোগানো কবিতা। লিখেছিলেন তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, সুদূর আসাম থেকে। জীবনে চলার পথে অনেক বাধা আসে, বিঘ্ন আসবে, সেগুলো পার করে চলতে হবে আমাদের। কখনো ভেঙে পড়লে হবে না। কবিতায় কবি তপতি বিশ্বাস কর্মকার এ কথাই লিখেছেন, মনোবল হারালে হবে না আর কি, এটাই বোঝা গেল। আপনারা কেমন লাগছেন একটু কমেন্ট করে একে অপরকে জানাবেন। মানে আপনার কবিতা অন্যের কেমন লাগছে, অন্যের কবিতা আপনার কেমন লাগছে, এগুলো একটু আপনারা লিখবেন। এবার কবিতা নাম জেগে থাকি। কবিতার নাম জেগে থাকি, কবি জয়শ্রী বসু। তুমি কি জেগে আছো? আমিও জেগে থাকি। রাত্রের শান্ত ভাষণ, জেগে থাকো কিছুক্ষণ, তারপর স্তব স্তব ঘুম। তাই জেগে থাকি, আকাশে নক্ষত্রের স্বপ্ন যাপন দেখি, বাতাসে সেই সব সুবাসিত লহরের গীতিমালা। এক বাগান গোলাপ দিতে চেয়েছিলাম, পাহাড় সাম্রাজ্যের ভালোবাসা, ছায়া নীল অর্কিড ঝর্ণার সারল্যে লাবণ্যময় আমার প্রতি সন্ধ্যার জমিয়ে রাখা বকুল আকাশ তন্ত্রীতে বাঁধা। আমার নির্ভীত সুর, আমার একলা পথ চলার নির্জনতা, আমার উন্মুখ ইচ্ছার স্বরলিপি, আমার স্বপ্নের নীলাভ দুটি। তুমি বলেছিলে তিস্তা নদীর স্রোতে ভেসে যাব, অভিমানী কথারা কবে ভেসে গেছে
অবহেলা ভেঙেছে পাথর আষাঢ়ের প্রথম মেঘের মতো, প্রথম বৃষ্টির মতো ঘুম আসবে পথ চাওয়া, দিগন্ত পারের প্রভাস মেঘের মতো শান্ত সমাহিত মেঘ, স্নিগ্ধ অঝোর বর্ষণ ঘুম আসবে, তাই জেগে থাকি। লিখেছেন কবি জয়শ্রী বসু, কবিতার নাম জেগে থাকি। জাগে প্রথম যখন বর্ষা নামে, সেই বর্ষার মতো অভিমান ভেঙেছে কবির। এটা খুব ভালো লাগলো। অভিমান কারো ভাঙে, কারো ভাঙে না। অভিমান ভাঙাটা খুব দরকার। আর এক বাগান গোলাপ দিতে চেয়েছিলাম, এক বাগান গোলাপ। এক বাগান গোলাপ তুলতে গিয়ে কত কাঁটা ফুটবে, তবুও আনন্দ আমি কাউকে এক বাগান গোলাপ দিতে পেরে। খুব সুন্দর লিখেছেন কবি জয়শ্রী বসু। আবার লিখবেন, ভালো লাগলো আপনার কবিতা। আমাদের প্রত্যেক মাসে মনের ছন্দে মাসে একবার হয় কবিতা বিভাগ, প্রযত্নে কৌশিক রায়। জুন মাসের কবিতা পড়ছি 2026। এবারে কবিতার নাম বলার আগেই জিভে জল আসছে, আর কবিতা পড়ার পরে সবার কার জিভের জল আসবে। খুব সুন্দর ছড়া লেখেন দিদি, আর খুব ভালো লাগলো ছড়াটা। আমার ভালো লেগেছে, এবার আপনাদের শোনাবো, আপনাদেরও ভালো লাগবে, খুব ভালো লাগবে। খাবার দাবারের কথা, তার জন্যই জিভে জল। লিখেছেন কবিতার নাম নেমন্তন্ন বাড়ি। নেমন্তন্ন বাড়ি যেতে যেতে কি দশা হয়েছে দেখুন, খাবার খাওয়া তো দূরের কথা। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, বরানগর থেকে। নেমন্তন্ন বাড়ি। যাচ্ছে গদাই নেমন্তন্ন বাড়ি, রসিকলালের বিয়েতে। নেমন্তন্নের কার্ডখানা নিয়েছে ভরে ব্যাগেতে, বাসে করে যাচ্ছে গদাই নতুন শান্তিপুরে। 500 টাকার 5খানা নোট বিয়ের কার্ডে ভরে। এমন সময় বাসের মধ্যে পকেট মারির হাঁক ডাক, গদাই দেখে তার ব্যাগটাও হয়েছে চিচিং ফাঁক। হায় হায়, বিয়ের কার্ড নেই গো ব্যাগেতে, কেমন করে যাবে গদাই নেমন্তন্ন খেতে? মাংস পোলাও, চিকেন কষা, মটন বিরিয়ানি, চিংড়ি মালাই, ইলিশ ভাতে, আমের চাটনি, আরও আছে অনেক খাবার, ফিশ ফ্রাই, মটন কারি। কেমন করে যাবে গদাই নেমন্তন্ন বাড়ি? ফোনটাও সাথে আনেনি, ছিল যে তাড়াতাড়ি। কেমন করে যাবে গদাই নেমন্তন্ন বাড়ি? লিখেছিলেন অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে। কবিতার নাম নেমন্তন্ন বাড়ি। নেমন্তন্ন বাড়ি মানে উনি সবাইকে বলেছে ভালো থেকো। নেমন্তন্ন বাড়ি যাতে কি দশা হলো, পকেট মার। 500 টাকা, 500 নাই আরও বেশি টাকা উনি নেমন্তন্নর যে কার্ডটা ওই খামে রেখেছিলেন। খুব সুন্দর একটা কথা। আর উনি লিখেছেন নতুন শান্তিপুর। এটা আমি জানতাম না, নতুন শান্তিপুর, আমি শান্তিপুর জানতাম। খুব সুন্দর করে লিখেছেন। আর এই খাবারগুলো কার কার খুব প্রিয়, জিভে জল আসছে। আমার এখানেকার মধ্যে মাংস পোলাও, চিকেন কষা, মটন বিরিয়ানি, চিংড়ি মালাই, ইলিশ ভাতে, আমের চাটনি। এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় যেটা, এখন আমি আর সেটা খাই না, খেতে পারি না, মানে আমার অ্যালার্জির জন্য, চিংড়ি মালাই। আমি চিংড়ি মাছ প্রচুর ভালোবাসি, বহুদিন খাইনি, ভয় করে অ্যালার্জির জন্য। আর খুব সুন্দর লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য। ভালো থাকবেন দিদিভাই।
এবারে আমরা তো বললাম যে আষাঢ়ের বৃষ্টির মতো অভিমান ভেঙে গেছে এই জয়শ্রী বসুর কবিতায়, সোমা রায়ের কবিতায়। আষাঢ়ের আষাঢ় বর্ষায় আসলে যেরকম জল থই থই করে, অমন ভালোবাসা পেলে মানুষ সুখে থাকবে, যৌথ পরিবার থাকবে। এবারে একটু আষাঢ় মাসটা একটু অন্য রকম করে লিখেছেন, খুব সুন্দর কবিতা, ছোট্টর মধ্যে। আষাঢ় এসেছে কিন্তু বৃষ্টি কই, সেই হারে এখনো বৃষ্টি হচ্ছে না। যাই হোক, আমি লিখছি বৃষ্টিহীন আষাঢ় এলো। কবি মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম। আষাঢ় মানেই বর্ষা, তবে বৃষ্টি এলো কই? পশলা বৃষ্টির তরে সাদা অপেক্ষায় রই। জীবজগৎ নাজেহাল প্রখর দাহের দহনে, মনোমালঞ্চ শুকিয়ে গেল যা ছিল মনের গহনে। পত্রপল্লব ঝিমোচ্ছে আজ শুকনো হরেক ফুল, আষাঢ় তবুও কাঠফাটা দ্বারকা নদীর কুল। চাতক এবার ধুকে ধুকে হয়তো যাবে মরে, বৃষ্টি না এলে পিয়াস তাদের মিটবে কেমন করে। এত কিছু তবুও কদম কেশর সেজে ফুটেছে, আর জিভ দিয়ে ঘাম ঝরছে, কুকুরের দল ঢুকছে। নীল আকাশ মেঘ শূন্য, জলদের দেখা নাই, হয়তো জলদ লুকিয়ে আছে কোনো গোপন ঠিকানায়। এসব কেন হচ্ছে তার কারণটা সবার জানা, বিনা কারণেই যে বৃক্ষ ছেদন শুনছে কেউ কেউ মানা। একদম একদম ঠিক কথা। আমরা নির্বিচারে বৃক্ষ নিধন করি, কিন্তু একটা বৃক্ষ নিধন করলে বা একটা গাছ কাটলে যে 5টা লাগাতে হয় সবাই ভুলে গেছে, কেউ সেটা মানে না। বৃক্ষ কেটে দালান ওঠে, তার জন্যেই এত খরা। আর এমনি বর্ষা, আষাঢ় মাস এসে গেছে, বর্ষা হবে চিন্তা নেই। ছড়াটা খুব সুন্দর লিখেছিলেন মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম। বৃষ্টি জন্য আমরা চাতকের মতো অপেক্ষা করি, শেষের দিকে কিন্তু ভাসিয়ে দেয়। এটা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি। তখন আমরা আবার বিরক্ত হই, কুকুরের দল ঢুকছে। গরমে সবারই কষ্ট হয়, হরেক ফুল শুকনো হয়ে যাচ্ছে, চিন্তা নেই। কদম, বর্ষার সেরা ফুল কদম ফুল ফুটবে, সব ফুল ফুটবে, গাছেরা সিক্ত হয়েছে, আবার হবে, বেশি করে করে হবে। খুব সুন্দর একটা কবিতা পড়লাম। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমার হাতে যা কবিতা ছিল শেষ হয়ে গেল। কেমন লাগছে, কেমন লাগলো, আমি লাস্টে আর একটা আমার নিজের স্বরচিত কবিতা বলে আমি আজকের মতো বিদায় নেব। আবার কখনো আসবার আশায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের মনের ছন্দে কবিতা লিখবেন। আমরা গ্রুপ থেকে কবিতা বাছাই করে নিয়েছি, সবারই নেব। প্রতি মাসে একবার হয়, প্রযত্নে কৌশিক রায়, বিভাগ কবিতা। আজকের সন্ধ্যা খুব ভালো লাগছে। কার কেমন লাগছে? সবাই ভালো লাগছে। আমাকে এতক্ষণ সহ্য করার জন্য অনেক ধন্যবাদ। অনেকেই আমার সব দাদাদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব আমার একটি স্বরচিত কবিতা দিয়ে। আর আপনারা তো আমাকে চেনেন, আমি নাসিমা বেগম বুলু। আজকে আমার যে কবিতাটা পড়ব সেটা বর্ষাকালে খুব প্রিয়, সবাই খাওয়াই, খেতে ভালোবাসে। সেটা হলো একটু দুঃখেরও বিষয়,
বড় বড় ইলিশ মাছ আমি বলেই ফেললাম, এখন কবিতার মধ্যে বলবো। মানে বড় বড় ইলিশ মাছ মানে খুব দামি, গরিবরা খেতে পারে না। ছোটবেলায় আমার মা বলছে, জানিস আমি বাজারে গেছিলাম, কি এনেছি সন্ধেবেলায়। তখন আমি বলছি কি মাছ, ছুটে গেছি। তখন আমাকে ইলিশ মাছ দেখাচ্ছে। বাবা বলছে আর দেখাতে হবে না, ওই মুখ পোড়া ইলিশ, মুখ পোড়া ইলিশ হয়, খোকা ইলিশ হয়, কত ইলিশ আছে। যাই হোক, এবার আমি বিদায় নেব আমার স্বরচিত কবিতাটা পড়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো লিখবেন। আমার কবিতার নাম মুখ পোড়া ইলিশ। কিলো প্রতি 1200 টাকা বলছে ইলিশওয়ালা, এর চেয়ে খাওয়া ভালো ল্যাঠা লোটে ভোলা। মন ভরে না, লোভ সরে না, করি কি উপায়, মুখ পোড়া ইলিশ কিনে ফিরছি বাড়ি তাই। গিন্নি দেখে খেকিয়ে ওঠে, চেল্লায় একটানা, এত বেলায় কুটবে কে, কত করেছি মানা। বড় ইলিশ কেনার মুরদ নাই, নিয়ে এলে মুখ পোড়া। গিন্নি তুমি বুঝছো না কেন, বাজার যে বড্ড চড়া। বলি খাওয়ারও তো শখ কেন, বলতে পারো তুমি। দুধের স্বাদ ঘোলে মেটাই, গরিব যে আমি। শখের মাথায় মারি ঝাঁটা, মুলাই তোমার আগুন। মুখ পোড়া মিনসে নাই যে তেল মশলা নুন। ইলিশ কিনে পয়সা শেষ, মেরো না মুখ ঝামটা। লক্ষ্মী সোনা রাগ করো না, ভেঙে ফেলো লক্ষ্মীর ভাঁটটা। নমস্কার। শুভরাত্রি।